এই মুহূর্তে ভারতবর্ষে কোন পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি বিভ্রান্ত, এই প্রশ্নটা যদি কাউকে করা হয় তাহলে এক কথায় উত্তর পাওয়া যাবে যে ইউজিসি নেটের পরীক্ষার্থীরা হচ্ছে সবচেয়ে বেশি বিভ্রান্ত। এবং বিভ্রান্ত হওয়ার কারণ যে নেই তা কিন্তু নয়, বিভ্রান্ত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণ যদি নাও থেকে থাকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব প্ল্যাটফর্মগুলো রয়েছে আমাদের মধ্যে বিভ্রান্ত তৈরি করার। তাহলে সেক্ষেত্রে এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে বিভ্রান্তিহীন হয়ে আমাদের ভবিষ্যতের জন্য পরিকল্পনা, আমাদের ভবিষ্যতের জন্য যে পরীক্ষাটা আমরা ভেবে রেখেছি সেই পরীক্ষাটাকে ঠিকঠাকভাবে উতরে যাওয়া। যদি তোমার মনেও এই বিভ্রান্তিগুলো সৃষ্টি হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। তোমার উদ্দেশ্য যদি অধ্যাপক হওয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। যদি চ্যানেলে তুমি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সেই সঙ্গে বেল আইকনটাকে ক্লিক করে দিও। এর আগের প্রচুর কন্টেন্ট কিন্তু চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেগুলোকে দেখতে পারো। প্রচুর কন্টেন্ট রয়েছে, প্রচুর ক্লাস রয়েছে, সে সমস্ত ব্যাপারগুলোকে তোমরা চেক আউট করতে পারো। আর যারা পুরনো, আমাদের চ্যানেলে যারা পুরনো তারা অবশ্যই আমাকে তো চেনোই, তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে অবশ্যই তোমাদের মতামত, তোমাদের যে চিন্তাভাবনা সেটা কমেন্টের মাধ্যমে, লাইকের মাধ্যমে আমাকে জানিও। এবং অবশ্যই সহমত হলে, আমার সঙ্গে সহমত হলে একটা করে লাইক তোমরা দিও। এই মুহূর্তে যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের ইউজিসি নেটের রি-এক্সামিনেশন হবে কি হবে না। দেখো, আমরা কতগুলো সিকোয়েন্স জানি, এর কতগুলো কনসিকুয়েন্সও রয়েছে। কনসিকুয়েন্সগুলোকে আমরা প্রেডিক্ট করতে পারি। পূর্ববর্তী যে সমস্ত ঘটনা ঘটেছে, পূর্ববর্তী যে সমস্ত পরীক্ষা অলরেডি হয়েছে তার উপর ভিত্তি করে আমরা একটা প্রেডিকশন দিতে পারি। কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশন আমাদের হাতে নেই। এই পর্যন্ত যা যা ঘটেছে সেটুকুর কনসিকুয়েন্সটা আমরা সম্পূর্ণভাবে না জানলেও সিকোয়েন্সটা আমরা বেশ খানিকটা জানি। আমাদের 18 জুন পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাকে 19 জুন ক্যান্সেল ঘোষণা করা হয়। এরপর আমাদের কাছে নতুন পরীক্ষার ডেট দেওয়া হয়, অর্থাৎ রি-এক্সামিনেশনের ডেট দেওয়া হয়। ডেট বার হওয়ার পর তারপর সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয় যে কারণে পরীক্ষাকে ক্যান্সেল করা হয়েছিল। আসলে পরীক্ষাকে ক্যান্সেল করার কোনো কারণই ছিল না, কারণ যে কারণে পরীক্ষাকে ক্যান্সেল করা হয়েছিল সেই কারণটাই আসলে ভুয়ো। তাহলে এই মুহূর্তে একটা প্রশ্ন উঠে গেছিল যে পরীক্ষাটা আদৌ রিকন্ডাক্ট যেটা করার কথা হচ্ছে সেটা আদৌ হবে কি হবে না। সেখান থেকেই কিন্তু আজকে সেই ব্যাপারটা মোটামুটি 90% এই জায়গায় দাঁড়িয়ে আছে যে পরীক্ষাটা রিকন্ডাক্ট হবে না। তার কারণ উজ্জ্বল গড় নামে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি বিষয়টাকে একটা পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করেন এবং সেখানে তিনি যে গ্রাউন্ডের কেসটা নিয়ে এসেছেন, যে গ্রাউন্ডে তিনি কেসটা দিয়েছেন, আইনজ্ঞ যারা তারা বলছেন যে এই কেসটা যদি কোর্ট পর্যন্ত ওঠে তাহলে কিন্তু পরীক্ষার উপর স্টে অর্ডার লেগে যাবে। এখন উজ্জ্বল গড়ের বক্তব্য কি, তিনি কি চাইছেন? তিনি যেটা চাইছেন সেটা হচ্ছে যে অ্যাপ্রক্স 11 লাখ পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছিল। 11 লাখ পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছিল। এখন যদি আবারও পরীক্ষা নেওয়া হয় এবং পরে জানা যায় যে এই পরীক্ষা যে ক্যান্সেল করা হয়েছিল সেটার কোনো কারণই ছিল না, তাহলে সেক্ষেত্রে এত ছাত্রছাত্রীর, সরকারের আবারও রিসোর্স নষ্ট, তোমাদের যে পরিশ্রম, মেধা সে সমস্ত নষ্ট, তোমরা যে নিষ্ঠার সঙ্গে পরীক্ষা দিয়েছিলে সেটাও নষ্ট। এই সমস্ত দিককে খতিয়ে দেখে তিনি যেটা দাবি করেছেন সেটা হচ্ছে যতদিন না সিবিআইয়ের কমপ্লিট রিপোর্ট সামনে আসছে ততদিন পর্যন্ত যেন এই পরীক্ষাকে রিকন্ডাক্ট না করানো হয়। এই পরীক্ষার যে রিকন্ডাকশন তার উপর যেন স্টে অর্ডার সুপ্রিম কোর্ট দেয়। এর উপর আরেকটা রিট পিটিশন দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে রিট পিটিশনে বলা হচ্ছে যাতে যদি সিবিআই এই যে মর্মে কনফার্ম হয় যে পরীক্ষাটা অ্যাকচুয়ালি কোনো গণ্ডগোলই ঘটেনি, পরীক্ষাটার মধ্যে কোনো জালিয়াতি হয়নি, তাহলে যেন ইমিডিয়েটলি এনটিএ তার রেজাল্ট প্রকাশ করে এবং পরবর্তী পরীক্ষা অর্থাৎ ডিসেম্বর 2024-এর পরীক্ষায় যেন ফোকাস করে। তাহলে আমাদেরকে এই জায়গাটা যদি বুঝতে হয় এই মুহূর্তে কি করতে হবে, আমাদের সেই জায়গাটাতে ফোকাস করা উচিত। যা ঘটে গেছে অর্থাৎ যা সিকোয়েন্স আমরা পেলাম তার ভিত্তিতে আমাদের পরবর্তী প্রেডিকশন কি হওয়া উচিত সেটা এক কথায় বলবো যে আমরা এরকম একটা সমস্যা ফেস না করলেও আমরা একটা সমস্যা ফেস করেছিলাম, সেটা 2020-21-এর সময় করোনার চলাকালীন। সে সময় কিন্তু 11 মাস পরীক্ষা পিছিয়েছিল, আজ হবে কাল হবে বলে। সে সময় নানা রকম আন্দোলন হয়েছিল। সেই সময়ে যারা প্রস্তুতি নিয়েছিল, কেবলমাত্র একনিষ্ঠ হয়ে প্রস্তুতি নিয়েছিল, তারা কিন্তু
জেআরএফ পেয়েছে, পাশ করে গেছে, তাদের কিন্তু কোনো সংশয় নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে বিচারটা তোমারই হবে, এই বিচারটা অন্য কেউ করতে পারবে না। এই জায়গাটাতে নিজে একটু সৎ হতে হবে তোমাকে, যে তুমি যে পরীক্ষাটা দিয়ে এসছিলে সেই পরীক্ষাটাতে সত্যি তুমি তোমার কাম্য নেট বা তোমার কাম্য জেআরএফটা কি তুমি পেতে? এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো। এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, এই প্রশ্নের উত্তরটা তোমার মন থেকে তোমাকেই দিতে হবে, যে তুমি যে পরীক্ষাটা দিয়ে এসছো সেই পরীক্ষাটাতে কি তুমি জেআরএফটা বা নেটটা পেয়ে যেতে? আমি 3 বছর ধরে পড়ানোর সূত্রে এই জায়গাটাতে খুব শিওর যে বেশিরভাগ নেটের ছাত্রছাত্রী তাদের প্রস্তুতি যেমনই থাক না কেন, পরীক্ষায় বসলেই মনে করে যে আমি এবারেই জেআরএফটা পেয়ে যাব, আমি এবারেই নেটটা পেয়ে যাব। অর্থাৎ তারা কতটা জানে বা তারা কেমন পরীক্ষা দিয়েছে সেই ব্যাপারটাতেও তাদের কোনো কনফিডেন্স নেই। এইরকম ভ্রান্তির মধ্যে পড়া যাবে না, এই রকম ভুলের মধ্যে পড়া যাবে না। আগে নিজে এই জায়গাটাকে খতিয়ে দেখো যে তুমি পরীক্ষাটা দিয়ে এসেছিলে, সেই পরীক্ষাটাতে তোমার কাম্য যে ফলাফল, সেটা নেট হোক অথবা জেআরএফ হোক, সেটা কি অ্যাচিভ হয়ে যেত? যদি অ্যাচিভ হয়ে যেত তাহলে অবশ্য তোমার কিছুদিন অপেক্ষা করা যেতে পারে, কিন্তু সেখানেও তোমাকে কিছু স্ট্র্যাটেজি নিতে হবে। কি স্ট্র্যাটেজি নিতে হবে? এখানে তোমাকে দেখতে হবে একটা শর্ট টার্ম স্ট্র্যাটেজি এবং একটা লং টার্ম স্ট্র্যাটেজি, দুটো নিয়ে পাশাপাশি চলতে হবে। শর্ট টার্ম স্ট্র্যাটেজির মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে যা তোমার অলরেডি রেডি হয়ে আছে, অর্থাৎ যার ভিত্তিতে তুমি এর আগের পরীক্ষাটা দিয়েছিলে সেইটুকু এরিয়ার ভিত্তিতে, আর যা সময় রয়েছে সেইটুকু এরিয়ার ভিত্তিতে তুমি মক টেস্ট এবং PYQ এর মাধ্যমে কোন জায়গাগুলোতে তোমার খামতি রয়েছে সেগুলোকে আবিষ্কার করা এবং সেগুলোকে ভরাট করা। এটা হচ্ছে তোমার শর্ট টার্ম স্ট্র্যাটেজির মধ্যে পড়বে। এই শর্ট টার্ম স্ট্র্যাটেজি কেন? যদি রি-এক্সামিনেশন হয় তার জন্য। আর লং টার্ম স্ট্র্যাটেজি যদি তোমাদেরকে ডিসেম্বর 2024-এর পরীক্ষা দিতে হয়, কারণ এই পরীক্ষার কি হবে এখনও বলা যাচ্ছে না, কারণ এই কেস যখন সুপ্রিম কোর্টে উঠছে তার মানে কেসের ক্ষেত্রে সময় লাগে। তোমরা সকলেই জানো যে ভারতে কেস একটা চালু হলে সেটাকে নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলে। তাহলে সেক্ষেত্রে যদি ডিসেম্বর 2024-কে এম করতে হয় তাহলে সেক্ষেত্রে একটা লং টার্ম স্ট্র্যাটেজিও তোমাদের থাকবে। সেই লং টার্ম স্ট্র্যাটেজিতে জোর থাকবে যে জায়গাটাতে, রিভিশন তো থাকছে, যে জায়গাটাতে জোর থাকবে সেটা হচ্ছে যে জায়গাগুলো তোমাদের আনকভার্ড রয়েছে সেই জায়গাগুলোকে কভার দেওয়া। আর যারা মনে করছো যে তোমাদের প্রস্তুতিটা সত্যিই সেরকম ছিল না, আবারও বলছি যে এই মতামতটা, এই বিশ্বাসটা তোমার ভেতর থেকে আসতে হবে যে আমার প্রস্তুতিটা সেরকম ছিল কি ছিল না। যদি তোমার প্রস্তুতিটা সেরকম না থেকে থাকে তাহলে তোমার উচিত এই মুহূর্ত থেকে পুনরায় প্রস্তুতি শুরু করা, একদম জিরো গ্রাউন্ড থেকে। একদম জিরো গ্রাউন্ড থেকে তোমার প্রস্তুতিটা তোমাকে আবারও শুরু করতে হবে। এই মুহূর্তে যদি তুমি প্রস্তুতিটা না শুরু করো তাহলে যেটা হতে যাচ্ছে সেটা হবে যে ডিসেম্বরের পরীক্ষাটা, মানে আজকে তুমি যদি মনে করো যে আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল ঘুরবো এবং পরীক্ষাটা হবে কিনা এটাই আমার কাছে এখন মূল লক্ষ্য, তাহলে সেক্ষেত্রে তোমাকে বলবো যে তুমি যেমন এই পরীক্ষার ক্ষেত্রে তোমার অসাফল্য তোমাকে দেখতে হবে, অসফলতা তোমাকে দেখতে হবে, আগামী পরীক্ষাতেও কিন্তু সমানভাবে দেখবার জন্য তোমাকে তৈরি থাকতে হবে। কথাটা খুব খারাপ লাগছে শুনতে, কিন্তু এই কথাটা ভীষণ সত্যি কথা। হয়তো সকলে বলবে না, হয়তো মন রেখে কথা বলাটা ইউটিউবের ধর্ম, কিন্তু আমি ইউটিউবার নই। আমি অ্যাজ এ টিচার, অ্যাজ এ স্টুডেন্ট, আমি যদি একজন ছাত্র হতাম এবং একজন টিচার হিসেবে আমি বিষয়টাকে ভাবতে চেষ্টা করি যে আমি এখানে থাকলে আমি কি করতাম। তাহলে অবশ্যই আমি যেটা করতাম তাহলে এই মুহূর্ত থেকে প্রস্তুতি শুরু করে দিতাম, কারণ NTA নেটের যে পরীক্ষার ধরন সেটা কিন্তু ডিসক্রিট নয়, সেটা কন্টিনিউয়াস। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমি রেজাল্টে এই বিষয়টা না দেখতে পাচ্ছি যে আমি সফল হয়ে গেছি, আমার টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, আমার গোল অ্যাচিভ হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আমার প্রস্তুতি থামানোর কোনো স্কোপই কিন্তু নেই। এবং তোমরা যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছ তারা সাবধান হও, কারণ সিলেবাস চেঞ্জও হতে পারে ডিসেম্বরের পরীক্ষার পর। এই পরীক্ষা যেহেতু গণ্ডগোল হয়ে আছে, এই পরীক্ষার সময় এই সিলেবাস চেঞ্জটা কিন্তু আশা করছি না। আমরা যেটা আশা করছি সেটা হচ্ছে ডিসেম্বরের পরীক্ষার পর সিলেবাস চেঞ্জ হতে পারে। তাহলে সেক্ষেত্রে তোমরা সাবধান হও যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছো, কারণ যদি সিলেবাস চেঞ্জ হয়ে যায় তোমাদেরকে কিন্তু আবারও মুখ থুবড়ে পড়তে হবে। ফলত প্রস্তুতি নেওয়ার সময়টা কিন্তু এখনই। আবারও কারোর মনে এই প্রশ্নও রয়েছে যে ডিসেম্বরের পরীক্ষাটা কি ডিসেম্বরে হবেই? যদি ডিসেম্বরে না হয় এই পরীক্ষাটা ফেব্রুয়ারিতে হবে, তাহলে সেক্ষেত্রে তখন কোথায় যাবে? তোমার প্রস্তুতিটা কিন্তু তোমাকে এখন থেকেই শুরু করতে হবে। আমি তোমাদেরকে কতগুলো ইনপুট দিলাম, এবার চিন্তাভাবনাটা, দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণভাবে তোমারই।
এখানে তুমি কি করবে, তুমি বিবেচনাটা তোমাকেই করতে হবে। অতএব আমার মনে হয় যে আর না ভেবে তোমাদের প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত এবং পরবর্তী পরীক্ষার্থে যাতে তোমাদের যে টার্গেট, তোমাদের যে গোল, সেটাকে অ্যাচিভ করে নেওয়া উচিত সিলেবাস চেঞ্জ হবার আগে। এখন তোমরা কি ভাবছো? যদি আমার থেকে আলাদা কিছু ভেবে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আবারও বলছি, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং সেই সঙ্গে বেল আইকনটা ক্লিক করে দেবে। প্রচুর পূর্ববর্তী ভিডিও আছে, পূর্ববর্তী ক্লাস আছে, তোমরা অবশ্যই সেগুলোকে চেক আউট করতে পারো। আমাদের পেপার 1-এর অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে। তোমরা যদি মনে করছো যে পেপার 1-এর জন্য প্রস্তুতি নেবে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে প্রস্তুতি নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, নিচে নাম্বার রয়েছে। আর যদি মনে করো যে তোমরা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো দেখবে, সেগুলোও ইউটিউবে রয়েছে, তোমরা চাইলে সেগুলোকেও চেক আউট করতে পারো। আজকের সেশনটা এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।